আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা যশোর বোর্ড 2024 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের দ্বাদশ অধ্যায় 2024 সালের এই কোশ্চেনটা এসেছিল যশোর বোর্ডে। তো আমাদের হচ্ছে উদ্দীপকটা একটু পড়ি। আচ্ছা, উদ্দীপকে বলতেছে যে ঘটনা 1 এবং হচ্ছে কি ঘটনা 2, দুইটা ঘটনা দেওয়া আছে, ঠিক আছে। তো জনাব সেলিমের 30 বিঘা জমি আছে। কত বিঘা? দেখো 30 বিঘা জমি আছে। জমির খাজনা বাবদ প্রতি বছর অনেক টাকা সরকারি খাতে জমা দিতে হয়। এবং ঘটনা 2তে বলতেছে তালহা ও জুবাইর একটি সরকারি স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষকদের বেতন সরকারি বহন করে। এছাড়াও এবছর নতুন নতুন কারিকুলাম চালু করে সকল শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ক নম্বর বলতেছে যে আবগারি শুল্ক কি? খ নম্বর হচ্ছে ব্যাংকে ঋণের কারবারি বলা হয় কেন? গ নম্বর ঘটনা 1-এ সরকারি আয়ের কোন উৎসের কথা নির্দেশ করা হয়েছে? ঘ নম্বর তুমি কি মনে করো যে ঘটনা 2-এ ব্যয়কৃত অর্থ সরকারের ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ খাত? তোমার সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, শিক্ষা খাতে দেখো, এই শিক্ষা খাতে যে টাকা ব্যয় করে সরকার, এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ খাত কিনা ব্যাখ্যা করতে বলতেছে, ঠিক আছে। তো আমরা এখন ক নম্বর প্রশ্ন করি যে আবগারি শুল্ক। দেখো, আবগারি শুল্ক আমরা একটু পড়ছি যে দেশের অভ্যন্তরে ব্যবহৃত দ্রব্য এবং উৎপাদিত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বলা হয় আবগারি শুল্ক। কি বললাম? যে যে ক নম্বর বলতেছে দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। এরপরে খ নম্বর প্রশ্নটা কি? দেখো, যে ব্যাংকে ঋণের কারবারি বলা হয় কেন? কি ব্যাংকে ঋণের কারবারি বলা হয় কেন? ব্যাখ্যা করো। খ নম্বর বলতেছে ব্যাংকে ঋণের কারবারি বলা হয় কারণ ব্যাংক একদিকে জনসাধারণের অর্থ গচ্ছিত রাখে, অপরদিকে ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে থাকে। কি করে থাকে? অপরদিকে ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে থাকে। জনসাধারণ এক্ষেত্রে তাদের আয় বা অর্জিত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রমাণ করে এবং এ ধরনের ঋণের ওপর সুদ আদায় করে। কি করে? ঋণ হচ্ছে কি হিসেবে প্রদান করে। আর হচ্ছে মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে আছে। ব্যাংকে তাই কি বলা হয়? ঋণের কারবারি বলা হয়। আচ্ছা, এইখানে জিনিসটা কেমন? মনে করো যে তোমার কাছে 1 কোটি টাকা আছে। তোমার কাছে তুমি ওটা সেফ মনে করতেছো না, তার জন্য কি করলা? তুমি এই টাকাটা ব্যাংকে দিয়ে আসলাম, কি ব্যাংকে জমা রাখলাম। এখন এই ব্যাংক তো এই টাকাটা হুদায় ফেলায় রাখবে না, তাই না? এই টাকাটা বিভিন্ন মানুষজনকে কি করে দিবে? যে ঋণ দিয়ে থাকবে। তো মনে করো যে একজনকে দিল মনে করো যে 4 লাখ, একজনকে দিল 5 লাখ, একজনকে দিল মনে করতে 6 লাখ। তো এইভাবে বিভিন্ন অনেকজন মানুষকে এইভাবে ঋণ প্রদান করে থাকে। এই ঋণের জন্য আবার সরকারকে কি করতে হয়? এই মানুষজনকে এক প্রকার যে কি দিতে হয়, এর জন্য সুদ দিতে হয়। তো দেখো, এখান থেকে ঋণ কি করে, এইখান থেকে ব্যাংক আয় করতেছে। তো এইখান থেকে যে আয় করতেছে, এই 1 কোটি টাকার যে তুমি হুদায় ফেলা রাখবে না ব্যাংকে, এই জন্য ব্যাংক তোমাকে কি দিয়ে থাকবে? সুদ প্রদান করে থাকবে। তাহলে কি এর জন্য কি? দেখো, ব্যাংক বিভিন্ন আমাদের টাকা আমাদের কাছ থেকে নিতেছে তাদের কাছে জামানত হিসেবে, তারপরে ওই টাকাটা আবার বিভিন্ন মানুষকে ঋণ দিতেছে। তো এইভাবে কি একজনের কাছ থেকে আরেকজন নিয়ে থাকে, তার জন্য ব্যাংকে বলা হয় ঋণের কারবারি বলা হয়। বুঝছো? এরপরে গ নম্বর কোশ্চেনটা যে উদ্দীপকে ঘটনা 1 দ্বারা নির্দেশ করা হয়েছে সরকারের আয়ের ভূমিকা। দেখো, যে উদ্দীপকের ঘটনা 1-এ যে জমির জন্য যে খাজনা দেওয়া হয়, যে কর দেওয়া হয়, এটা বাংলাদেশ সরকারের যে কোন রাজস্বের মধ্যে পড়ে? বলতেছে উদ্দীপকের ঘটনা 1 দ্বারা নির্দেশ করা হয়েছে সরকারি আয়ের ভূমিকা। দেখো, যে ভূমিকা রাজস্ব। আচ্ছা, ভূমি রাজস্বের উৎসকে কি করা হয়েছে? নির্দেশ করা হয়েছে। কি? ভূমি রাজস্বের। এরপরে আমাদের বলতেছে যে ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনায় হচ্ছে কি ভূমি রাজস্ব নামে পরিচিত। কি? যে ভূমি ভোগ দখল করার জন্য সরকারের প্রদত্ত খাজনা ভূমি রাজস্ব নামে পরিচিত। সরকার এক্ষেত্রে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এই খাতে সরকারের আয় কিছুটা কম। তবে 25 বিঘার পর থেকে ভূমি ভোগ দখলের পরিমাণের উপর ভিত্তি করে সরকারকে খাজনা প্রদান করতে হয়। দেখো, 25 বিঘা পর্যন্ত একজন ব্যক্তি যদি 25 বিঘা সম্পত্তি থাকে অথবা জমি থাকে, তাহলে কি এই 25 বিঘার জন্য তার হচ্ছে কি মাফ করে দেওয়া হয়। কিন্তু 25 বিঘার উপরে যত থাকবে তারও হচ্ছে কি সমপরিমাণ কর দিতে হবে।
অর্থনীতিতে যা ভূমি রাজস্ব নামে পরিচিত। উদ্দীপকের ঘটনা একে জনাব সেলিম 30 বিঘা জমির মালিকানা ভোগ করায় উক্ত মোট জমির পরিমাণ অনুপাতে প্রতি বছর তাকে খাজনা বাবদ অনেক টাকা কি করতে হয়, সরকারি খাতে জমা দিতে হয় এবং এই আয়ের ফলে অর্জিত অর্থ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয়। অর্থনীতিতে যা রাজস্ব নামে কি পরিচিত। এরপর ঘ নম্বর কোশ্চেনটা, আচ্ছা ঘ নম্বর বলতেছে দেখো যে উদ্দীপকের ঘটনা 2 এ উল্লেখিত সরকারি ব্যয়ের খাত। আমি মনে করি এই যে শিক্ষা খাত সরকারের আয়ের ব্যয়ের কি সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ একটা খাত। আচ্ছা বলছিল যে যে শিক্ষা খাত কি ব্যয় সরকারের কি সবচেয়ে ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত কিনা ব্যাখ্যা করো। বলতেছে যে বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। এটি সরকারের অলাভজনক ব্যয়ের খাতের মধ্যে গুরুত্বপূর্ণ। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এই খাতে প্রচুর টাকা কি করতেছে, ব্যয় করতে হচ্ছে। তাৎক্ষণিক ফলাফল প্রদান না করলেও দীর্ঘমেয়াদে এর ফল সুদূর প্রসারী। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উপ আনুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কি করে থাকে, ব্যয় করে থাকে। বলতেছে উদ্দীপকের ঘটনা 2 দ্বারা সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ এই খাতটি বর্ণনা প্রদান করা হয়েছে। তাহলে কি বলতেছে, উদ্দীপকের 2 দ্বারা সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ এই খাতের গুরুত্ব প্রদান করা হয়েছে। দেখো এর মাধ্যমে আমরা কি এই বোর্ডের কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।